মানে অরবিন্দ ওয়াজ এ সেজ, যে খুবই মনীষী। এখানে দেখো, এখানে সেজ বলতে মানে যে পণ্ডিত মানুষ, এরিউডাইট, ঠিক আছে, যে হচ্ছে পণ্ডিত, মনীষী, পণ্ডিত মানুষ ছিলেন। ইন দ্য লাইট অফ ফরেন এডুকেশন, মানে পাশ্চাত্য শিক্ষার যে আলো, education, he did not make a mistake to recognize the crucial moment in his life. পাশ্চাত্য শিক্ষার আলোয় নিজেকে চিনতে তিনি এতটুকুও তিনি জানতেন যে এটা হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং সেই মুহূর্তটাকে চিনতে, সেই সন্ধিক্ষণ বা সেই মুহূর্তকে চিনতে তিনি এতটুকুও ভুল করেননি। তো পাশ্চাত্য শিক্ষার আলোয় তিনি নিজের জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা চিনতে তিনি এতটুকুও ভুল করেননি। ইন দ্য লাইট অফ ফরেন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষা। আলোকে, রেকগনাইজড মানে চিনতে। ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্য আর্জ টু সার্ভ দ্য কান্ট্রি অরিজিনেটেড ইনটু দ্য কোর অফ হিজ হার্ট। মানে বলছেন যে অনেক দিন আগে থেকেই, মানে একেবারে শুরু থেকেই তার, মানে তার যবে থেকে তার জ্ঞান হয়েছে আর কি, সেই সময় থেকেই তার মনের ভিতরে দেশ সেবার এই যে বাসনা, সেটা জন্মেছিল। ঠিক আছে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে শুরুর দিক থেকে তার সেই আর্জ মানে সেই ইচ্ছাটা ছিল, টু সার্ভ দ্য কান্ট্রি অরিজিনেটেড ইনটু দ্য কোর অফ হিজ হার্ট, তার মনের কোণে। ঠিক আছে, সে মনের কোণেই দেশ সেবার যে ইচ্ছে, সেটা অনেকদিন আগে থেকেই তার জাগ্রত হয়েছিল, যেটাকে বলা হয়। ঠিক আছে, জাগ্রত হয়েছিল শুরু তার জীবনের একদম সূচনার দিক থেকে। Joining in the civil service was rejected for his absence in the horse riding test, যেখানে ঘোড়ায় চড়ার পরীক্ষায় তিনি হাজির ছিলেন না বলে তার সিভিল সার্ভিস পরীক্ষাতে আর যোগ দেওয়া হলো না। ইন দিস কল্ড এ ফেথ, একেই কি বলে অদৃষ্ট, ফেথ, অদৃষ্ট, একেই বলে অদৃষ্ট, একেই বোধহয় বলে অদৃষ্ট। Initially, he devoted himself to service of liberating his country. স্বাধীনভাবে তিনি কি করলেন, ইনিশিয়ালি সেই মুহূর্তে তিনি নিজেকে দেশের কাজে নিয়োজিত করলেন। ঠিক আছে, মানে দেশকে পরিষেবা দেওয়ার কাজে স্বাধীনভাবে। হিজ কান্ট্রি ফ্রম দ্য বন্ডেজ অফ সার্ভাইটিউড, অর্থাৎ কিনা এই যে বিদেশি শাসনের হাত থেকে দেশকে শৃঙ্খলা মুক্ত করা কাজে তিনি প্রাথমিকভাবে, ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে তিনি ব্রতী হন বা নিযুক্ত হন। ঠিক আছে, বা তার আগ্রহ, তিনি অনুরক্ত হয়ে মানে জন্মায় আর কি তার দেশ সেবার কাজে। ডিভোটেড, অনুরক্ত হওয়া। আচ্ছা, হি হ্যাড টু স্পেন্ড এ ইয়ার ইন জেল, কিছু বছর তিনি জেলেও কাটিয়েছেন। আফটার বিং অ্যাকিউজড ইন দ্য আলিপুর বোম ব্লাস্ট কেস, আলিপুর বোমার মামলায় তিনি অভিযুক্ত হয়ে বেশ কিছু বছর তিনি জেলেও কাটিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ, সেটাই ছিল তার জীবনের সব থেকে মোড় ঘোরানো একটা অধ্যায়, টার্নিং পয়েন্ট, তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা এসেছিল। ঠিক আছে, হি inside the jail he viewed Lord Krishna in the form of Narayana. ঠিক আছে, নারায়ণের যে আরেকটা রূপ, সেটা হচ্ছে কৃষ্ণ। সেই কৃষ্ণকেই তিনি কারাগারে সেই নারায়ণ রূপী শ্রীকৃষ্ণের তিনি দর্শন মানে স্বপ্ন দেখলেন আর কি, দর্শন পেলেন। The prison house then was transformed
ইনটু অ্যান আশ্রমা। তখন তার কাছে কি মনে হয়েছিল, ওই জেলটাকেই সব থেকে আশ্রম মানে পবিত্র জায়গা, স্যাক্রেড প্লেস মনে হয়েছিল। সেই জেলটাই বোধহয় সব থেকে তার কাছে আশ্রম, কারাগার, কারাগারই তার কাছে আশ্রম মানে আশ্রমের মতো হয়ে উঠলো, সব থেকে পবিত্র জায়গা। লেটার হি ডিক্লেয়ার্ড অন দ্য স্টেজ, ঠিক তারপরেই পরবর্তী সময়ে তিনি ঘোষণা করলেন, আওয়ার এম ইজ নট ফ্র্যাঞ্চাইজমেন্ট অনলি, বলছেন যে আমার লক্ষ্য শুধুমাত্র স্বাধীনতাই কিন্তু আমার লক্ষ্য নয়। দ্য কনসাইন্স অফ দ্য হোল হিউম্যান বিইং, মানুষের বিবেককে জাগ্রত করতে হবে, সমস্ত মানুষের বিবেককে জাগ্রত করতে হবে, শুড বি ইনক্লুডেড ইন ইট অ্যান্ড দ্যাট শুড বি ইউনিভার্সাল। এবং যেটা তিনি বলছেন যে মানব জাতির চেতনা জাগাতে হবে, তার বিবেক জাগ্রত করতে হবে, যেটা অবশ্যই সর্বজনীন হওয়াটা দরকার। ঠিক আছে, এই যে বলেছে এখানে দ্যাট শুড বি ইউনিভার্সাল, সর্বজনীন, ইউনিভার্সাল শব্দটা। হি হিমসেলফ ডিসকার্ডেড দ্য রোড অফ ভায়োলেন্স, তিনি নিজেকে কি করলেন না হিংসার পথ থেকে সরিয়ে আনলেন। অর্থাৎ তিনি আলিপুর বোমার মামলায় আমরা দেখেছিলাম তিনি ছিলেন এক্সট্রিমিস্ট, যারা হিংসায় বিশ্বাসী হয়, সহিংস, তাই তো, সেই সহিংস তার পথ থেকে তিনি নিজেকে সরিয়ে আনলেন, সরে এলেন সেই পথ থেকে। বাট ফর দ্যাট রিজন হিজ penchant for franchisement of his dependent country was not decreased at all. তা বলে পরাধীন দেশকে স্বাধীন দেখার বাসনা তার মোটেই কমে যায়নি। তা বলে পরাধীন দেশকে, বাট দ্যাট ফর দ্যাট রিজন, কিন্তু এই কারণে হিজ মানে তার যে আগ্রহ মানে তার যে ইচ্ছা, দেশকে পরাধীন দেশকে যে স্বাধীন দেখার ইচ্ছাটা তার কিন্তু একেবারেই কমে যায়নি। দো হি ডিটাচড হিমসেলফ ফ্রম দ্য রেভলিউশনারি মুভমেন্ট, এই সময় তিনি নিজেকে ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেখান থেকে তিনি কি করলেন না, সেখান থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। হি নিউ দ্যাট হিজ ইনিশিয়েটেড ওয়ার্ক উড প্রসেসড ইন ইটস প্রি অর্ডেন্ড ওয়ে, কারণ তিনি মনে করেছিলেন যে তার যে শুরু করা কাজ সেটা কিন্তু আগের পথে হবে না, আগের পথ অনুসরণ করলে হবে না। ঠিক আছে, অর্থাৎ তার তিনি যে পথ আগে অনুসরণ করছিলেন সেই পথে কিন্তু তার এখনকার যে কাজের যে তার কি বলবো যে আদর্শ সেটা এগিয়ে নিয়ে গেলে হবে না। হি হ্যাড ইন হিজ মাইন্ড নো ডিপ্রেশন, এবং তার জন্য তার মনে কোনো রকম কোনো ক্ষোভ, হতাশা বা ব্যর্থতা, ডিপ্রেশন অর সেন্স অফ ফিউটিলিটি, ব্যর্থতা ফর দিস, তার জন্য তার মনে এই ব্যর্থতা বা হতাশার মনোভাব কিছুই ছিল। বলো এই জায়গাটাতে কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, পরেরটা বলছি। তারপরে কি বলছে, বলছে in the last few years there have been certain changes in the traditional format of detective stories in foreign countries.
বেশ শেষ কয়েক বছরে বিদেশি দেশগুলোতে বা পাশ্চাত্যে বা বেশ কিছু বছরে বিদেশে গোয়েন্দা কাহিনীর গল্পে, গোয়েন্দা কাহিনীর ঘটনায় বা কাহিনী বা চিত্রনাট্যে যে ঐতিহ্যগত যে জায়গাগুলো ছিল তার অনেক পরিবর্তন হয়েছে। ঐতিহ্য যে রীতি ছিল, ঐতিহ্যের যে রীতি, সেগুলো অনেক পরিবর্তন হয়েছে। The stories of Bomkesh or Feluda have bemused the readers for long time. ঠিক আছে, বলছে ব্যোমকেশ বা ফেলুদার যে কাহিনী দীর্ঘকাল বাঙালি পাঠককে একেবারে কি বলবো মন্ত্রমুগ্ধ করে রেখেছে। বিমিউজড করা, মন্ত্রমুগ্ধ, আকৃষ্ট করা একেবারে, ঠিক আছে, আকৃষ্টর থেকেও বেশি বেশি সেটাকে বলা হয় বিমিউজড করা। দ্য স্টোরিজ মন্ত্রমুগ্ধ, বিমিউজড, দ্য স্টোরিজ অফ ব্যোমকেশ অর ফেলুদা হ্যাভ বিমিউজড দ্য রিডার্স, পাঠককে ফর লং টাইম, দীর্ঘদিন ধরে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। কোনগুলো? ব্যোমকেশ আর ফেলুদার গল্পগুলো। বাট ইন রিয়ালিটি, যদি বাস্তব দেখা যায়, দেয়ার ইজ আ লিটল এক্সিস্টেন্স অফ প্রাইভেট ডিটেকটিভ। বাস্তবে কিন্তু আসলে কি আছে না, যে প্রাইভেট, যে কি বলবো ব্যক্তিগত যে গোয়েন্দা যারা রাখে আর কি, তাদেরও কিন্তু বাস্তবে সেই ব্যাপারটা কিন্তু খুব অল্প, মানে তুলনামূলক আমাদের দেশে খুব অল্প বাস্তব গোয়েন্দাদের গল্প। অ্যাটলিস্ট দেয়ার যারা প্রাইভেট ডিটেকটিভ রাখে আর কি, ঠিক আছে, মানে বেসরকারি বা নিজস্ব, নিজস্ব শব্দটা এক্ষেত্রে দেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট দে আর নট লায়াবল টু ইনভেস্টিগেট এনি মার্ডার অর ক্রাইম। বলছে যে অন্তত তারা খুন বা অপরাধের তদন্ত করার ব্যাপারে অধিকারী নয়। দে ক্যান নট ইউজ গাম পিস্তল অ্যাট র্যান্ডম। বলছে তারা কি বলবো, ওই যে পিস্তল হয়, মানে যে বন্দুক, বন্দুক পিস্তল যথেচ্ছভাবে ব্যবহার করেন, অ্যাট র্যান্ডম, যথেচ্ছভাবে। সো আই ইনভেন্ট আ ডিটেকটিভ ক্যারেক্টার নেমড শবর দাশগুপ্ত। সেই কারণেই বলছে আমি আবিষ্কার করলাম একটা ডিটেকটিভ ক্যারেক্টার, অর্থাৎ একটা চরিত্র, যার একটা রহস্য গল্পের জন্য একটা চরিত্রকে আমি তৈরি করি, যেটাকে বলা হচ্ছে কি না, আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে উম হ্যাঁ, যেটা বলছিলাম শবর দাশগুপ্ত, তোমরা আশা করি ফিল্মটা সকলে দেখেছো শবর দাশগুপ্তর। এন্ড সো আই ইনভেন্ট আ ডিটেকটিভ ক্যারেক্টার, সেই জন্য আমি একটা কি করলাম না, একটা গোয়েন্দা চরিত্র একটা তৈরি করলাম, যেটা হচ্ছে শবর দাশগুপ্ত, ফর মাই ডিটেকটিভ স্টোরি, আমার গোয়েন্দা গল্পের জন্য। শবর ইজ এ ডিটেকটিভ অফ লালবাজার। বলছে শবর লালবাজারের একজন গোয়েন্দা। হি ইজ নট ভেরি টল, সে খুব লম্বা নয়, অ্যান্ড ফ্যাট, কিন্তু একটু মোটা, বাট ভেরি স্ট্রং অ্যান্ড অ্যাবসলিউটলি ফিয়ারলেস, কিন্তু সে খুবই শক্তিশালী, মানে তার মনোবল খুবই শক্তিশালী এবং সে খুব একদম মানে কি বলবো তার কোনো ভয় নেই। আই হ্যাভ উইলিংলি কেপ্ট হিম অ্যাওয়ে ফ্রম অল টাইপস অফ হিউম্যান এরর্স। মানে বলছে যে মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, আমি সব রকম ভাবে শবরকে যত রকম মানসিক দুর্বলতা হয় তার থেকে মুক্ত করে রেখেছি। হি ডাজ নাইদার শিপ ওয়াইন নর স্মোক আ সিগার। বলছে সে না খায় কোন রকম কি বলে অ্যালকোহল, মানে মদ খায়, ঠিক আছে, না সে মদ্যপান করে আর না সে ধূমপান করে। হি হ্যাজ নো betrothed or family. He has no
কোনো প্রেম ভালোবাসা পরিবার কিচ্ছু নেই, মানে না আছে তার কোনো প্রেম বা ভালোবাসা বা পরিবার, বাট হি ইজ নট ক্রুয়েল, সে কিন্তু নির্দয় নয়, নট মার্সিলেস, মানে সে কি বলবো, সে মানে ক্ষমাশীল নয় এমনটা নয়, সে অবশ্যই সে অপরাধীদের প্রতিও সে কিন্তু নির্মম নয়, ঠিক আছে, টুয়ার্ডস দ্য আদার ডেলিনকুয়েন্টস, মানে হচ্ছে অপরাধী, ঠিক আছে। এবারে বলো কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। বলো। আচ্ছা আমি যে এই যে এগুলো যে করাচ্ছি, আমার একটা কোশ্চেন আছে, সেগুলো তোমরা কি এমনি এগুলো প্র্যাকটিস করছো তো? আমি তো তোমার প্রিন্টেড ভাবে পিডিএফ উত্তর দিচ্ছি না, তো এগুলো বাড়িতে প্র্যাকটিস হচ্ছে তো প্রত্যেকের? আমি কিন্তু এগুলো সব দিয়ে দেবো, আমি বুঝতে পারছি। আগেরগুলো আপনাকে পাঠিয়েছিলাম, আচ্ছা একটা আচ্ছা, পিডিএফ, সেগুলো আমাকে এই আগের প্রিন্টারটা। দেখতে হবে, আমাকে আরেকবার পাঠিয়ে দেবে, সেটা আমি দেখবো। আর আমাকে যেগুলো যেগুলো উত্তর প্রিন্ট আকারে দিতে হবে না, সেগুলো আমাকে বলবে, আমি সেগুলো লিখে দেবো। ম্যাম আমিও পাঠাবো। অ্যাকচুয়ালি আমার 1 মাস মানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আমার রাইট হ্যান্ড ইউজ করতে পারছিলাম না, সেই কারণে আমি লেখাটা জমা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ম্যাম। তো এখন তো ওরকম তাড়া নেই, তুমি আস্তে আস্তেই করো, কোনো অসুবিধা নেই। এই মাসটা আমি সকলকেই দিচ্ছি কম বেশি, আমারও যেহেতু কাজের চাপ থাকবে ভোটের জন্য এই সমস্ত, তার মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবে, কিন্তু আমি তারপর থেকে এক্সট্রা ক্লাস নেব, তার কারণ হচ্ছে এমনিতে অনেক ল্যাক করে যাচ্ছে পড়ানোতে, মানে আগের থেকে। ওকে ম্যাম। এটা তোমরাও বুঝতে পারছো, কারণ তোমরা আগে পড়েছো, তো সুতরাং আমি তো এইভাবে পড়াই না, তো অন্তত ক্লাসগুলো দিয়ে দিয়ে এ করতে হবে। আমি এই মুহূর্তে শুধুমাত্রই আমার ব্যক্তিগত পড়াবো, আর অন্য কোনো জায়গাতে আমি একটা ইনস্টিটিউশনও এই মুহূর্তে পড়াচ্ছি না, সব ক্লোজড করে দিয়েছি। কারণ এমনি একেবারে সময় পাচ্ছি না। সারাদিনে দেখা যাচ্ছে 12 ঘন্টা কাজ করেও শেষ করতে পারছি না, শুধুমাত্র বলতে হবে।